পরিবারে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক সপ্তাহের মতো আমরা এই সপ্তাহেও চলে এসেছি সেরা পরিবার নিয়ে আপনাদের পরিবারের সঙ্গে আনন্দময় কিছুটা সময় কাটানোর জন্য। আর সঙ্গে আজ পেয়েছি দুই বিশিষ্ট শিল্পীকে। তাদের একে একে আমরা ডেকে নেব এই সেরা পরিবারের মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন আজ প্রবুদ্ধ রাহা। আমন্ত্রণ জানাচ্ছি তাকে, সবাই জোরে হাততালি একবার। এবং সঙ্গে রয়েছেন আরেকজন অত্যন্ত গুণী শিল্পী সুতপা ভট্টাচার্য। দুজনকে সেরা পরিবারে স্বাগত। পুরো পরিবার রয়েছে দুজনের সঙ্গে, অনেক কথা বলবো, কিন্তু তার আগে একটু পরিবারের সদস্যদের সঙ্গে আমরা একটু পরিচয় করে নেব। তো এইখান থেকে শুরু করছি। প্রথমে হচ্ছে জয়িতা রাহা, যার সঙ্গে 40 বছর টানা কাটিয়ে আমি বিশ্ব রেকর্ড স্থাপন করে খুব খ্যাতি অর্জন করেছি। আচ্ছা, তার পরে হচ্ছে অনিন্দিতা বিষ্ণু, আমার আত্মীয় কাম স্টুডেন্ট। তারপর হচ্ছে শ্রাবণী মুখার্জি, সেও আত্মীয় কাম স্টুডেন্ট। তারপরে ওই দিক থেকে প্রথমে হচ্ছে সুপর্ণা খাটুয়া, আত্মীয়। তারপরে হচ্ছে পাপড়ি বসু, আমার ছাত্রী। তারপর দীপান্বিতা চক্রবর্তী, আমার ছাত্রী। তারপরে সন্দীপ দাস, ছাত্র। আর কৌস্তব রায়, ছাত্র। সকলকে স্বাগত সেরা পরিবারে। সুতপাদি, একটু তোমার পরিবারের সকলের সঙ্গে পরিচয় করে নিন। একদম। আমার প্রথমে এপাশে যে আছে মৌসুমী দাস, ও আমার বেস্ট ফ্রেন্ড। তারপরে আছে প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়, ভেরি গুড টিচার, আমার দাদার মানে স্ত্রী। তারপরে হচ্ছে সুচিতা দে সরকার, ও আমার কাজিন সিস্টার। তারপরে পৃথা দাশগুপ্ত, আমার ছাত্রী, কিন্তু নিজে খুব ভালো সঙ্গীত শিল্পী, রবীন্দ্রনাথের গান করে, এবং ও মানে জার্নালিস্ট। তারপরে আছে সুদীপ্তাদি হচ্ছেন স্কুল টিচার, এইচওডি ইংলিশে। সুদীপ্তাদি আমার দিদি। আর তারপরে আছে সাগরিকা মাইতিও আমার স্টুডেন্ট, ও এখন বাংলা গান নিয়ে পিএইচডি করছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে। সকলকে স্বাগত সেরা পরিবার। প্রবুদ্ধদার কাছে চলে যাই, পরিবারের কাছেই বরং যাই। তার কারণ হচ্ছে প্রবুদ্ধদাকে তো মানে আমরা শিল্পী হিসাবে সবাই এত বছর ধরে শ্রদ্ধা করি, ভালোবাসি, সে নিয়ে তো বিশেষ কিছু বলার নেই, কিন্তু মানুষটাকে তো একটু জানতে ইচ্ছা করে সকলেরই, আমাদের মতোই। তো তাকে বোধহয় সব থেকে বেশি জানেন, 40 বছর ধরে ওই জিনিস সহ্য করেছেন তিনি, তাই তো? একটু বৌদির কাছে চলে যাই, একটু শুনি দাদার কথা। ছোটবেলা থেকেই তো গানের প্রতি অগাধ ভালোবাসা, এবং গানের ব্যাপারে মানে প্রচণ্ডই সিনসিয়ার এবং ভীষণ ফোকাসড, সেটা সবসময় লাস্ট 40 বছর ধরে দেখে আসছি। এবং গান তো আছেই, গান ছাড়াও মানে সংসারের অন্যান্য ব্যাপারেও মানে ভীষণ সাপোর্টিভ, ভীষণ কেয়ারিং, এবং সংসারের অন্যান্য কাজেও মানে কিছু না কিছু করতেই থাকে সারাক্ষণ, মানে ভীষণই সাপোর্টিভ। এবং গান নিয়ে আলোচনা হয় আমাদের, গান নিয়ে ছেলের সাথে আলোচনা, ডিবেট হতেই থাকে বাড়িতে। এবং মিউজিক ছাড়াও, প্রশংসার বন্যা একেবারে বইছে। মিউজিক ছাড়াও অন্যান্য যেগুলোতে ওর ইন্টারেস্ট আছে সেগুলো বলি। খেলা দেখতে প্রচণ্ড ভালোবাসে, মানে যে কোনো ধরনের খেলা। তারপরে সিনেমা দেখতে খুব পছন্দ করে, বিশেষ করে ইংলিশ হরর ফিল্ম, থ্রিলার, এগুলো খুব ভালোবাসে। এবং সর্বোপরি স্টুডেন্টসদের প্রচণ্ড ভালোবাসে, মানে স্টুডেন্টসদের নিয়েই এখন পথ চলা, মানে সবটাই খুব ভালোতে ভরপুর, তাই তো? তাই বলে ঝগড়া কি আর হয় না? 40 বছর ঝগড়া ছাড়া, ওটাই তো ন্যাচারাল। ঝগড়ার পরে আবার বন্ধুত্ব, সেটাই। মানে ঝগড়াটাও বেশ ভালো আর কি, মানে তার মধ্যে ভালো কিছু আছে। বেশ দাদা, একটা গান শুনি। জলের ধারা, মেঘনা যমুনা, গঙ্গায় আমার মা,
পদ্মায় আমার মা। একই আকাশ একই বাতাস, এক হৃদয়ে একই তো শ্বাস। একই আকাশ একই বাতাস, এক হৃদয়ে একই তো শ্বাস। দোয়েল কোয়েল পাখির ঠোঁটে, দোয়েল কোয়েল পাখির ঠোঁটে একই মূর্ছনা, একই মূর্ছনা। ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। গঙ্গায় আমার মা, পদ্মায় আমার মা। গানে গল্পে জমে উঠেছে সেরা পরিবার। এবার বাকি আছে শুধু সেই খেলাগুলো, যে খেলাগুলোর জন্য মানে খেলাগুলো দেখার জন্য আমাদের ওই প্রান্তে যারা থাকেন আমাদের সঙ্গে পরিবারের সদস্যরা রোজ অপেক্ষা করে থাকেন। সেই খেলাগুলোতে চলে যাব। প্রথম যে খেলা, খুব মজার খেলা, তার নাম হচ্ছে ভ্যাবাচ্যাকা। তো ভ্যাবাচ্যাকাতে দুটি খেলা আছে। প্রথম যে খেলাটি সেটা একটু বলে দিই। তোমরা তোমাদের স্ক্রিনে একটা ছবি দেখতে পাবে, ঠিক আছে? সেই ছবির সঙ্গে মিলিয়ে একটা খুব চেনা প্রবাদ প্রবচন তোমাদেরকে বলতে হবে। সেটা যদি বলতে পারো তাহলে পেয়ে যাবে 5 পয়েন্টস। প্রত্যেকের জন্য একটা করে প্রশ্ন থাকবে, পারলে 5 পয়েন্টস, না পারলে কোনো নেগেটিভ পয়েন্ট নেই এক্ষেত্রে, ঠিক আছে? আপাতত প্রবুদ্ধতার জন্য আমাদের ভ্যাবাচ্যাকার যে প্রথম খেলা, সেই প্রথম খেলার প্রথম প্রশ্ন। যে ছবিটি আমরা দেখছি সেই ছবিটি কোন বাংলা প্রবাদের কথা মনে করাচ্ছে দাদা? শাক দিয়ে মাছ ঢাকা। শাক দিয়ে মাছ ঢাকা দাদার উত্তর। ঠিক উত্তর কিনা সেটা আমরা একবার বরং মিলিয়ে নিই। শাক দিয়ে মাছ ঢাকা সঠিক উত্তর। 5 পয়েন্টস দাদার জন্য। চলে যাবো এবার সুতোপাদির কাছে। সুতোপাদির জন্য একই রকম একটা প্রশ্ন রয়েছে। তুমি একটা ছবি দেখবে, ছবির সঙ্গে মিলিয়ে একটা প্রবাদ প্রবচন তোমাকে বলতে হবে, ঠিক হলে 5 পয়েন্টস। দেখি তাহলে তোমার জন্য কোন প্রশ্ন অপেক্ষা করছে। ছবিটি যেটা আমরা দেখছি কোন বাংলা প্রবাদের কথা মনে করাচ্ছে? ঘুটে পড়ে গোবর হাসে। ঘুটে পড়ে গোবর হাসে, তাই তো? খুব চেনা প্রবাদ। আর সেটাই কি ছবির সঙ্গে মিলছে? আমরা একটু উত্তরটা মিলিয়ে দেখে নিই। একদম ঠিক উত্তর, ঘুটে পড়ে গোবর হাসে। 5 পয়েন্ট সুতোপাদির জন্য। চলে যাচ্ছি আমাদের এর যে দ্বিতীয় মানে ভ্যাবাচ্যাকার যে দ্বিতীয় প্রশ্ন, সেই দ্বিতীয় প্রশ্নে। এটা কিন্তু গানের সঙ্গে একটু সম্পর্কযুক্ত। তোমরা প্রত্যেকে একটা করে গান দেখতে এবং শুনতে পারবে স্ক্রিনে। আর কিন্তু সেই গানটা আমরা যেভাবে দেখে বা শুনে অভ্যস্ত সেরকম ভাবে দেখতে শুনতে পারবো না। খুব পরিচিত গান, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে সে এমন একটা ভাবে ব্যাপারটা শোনানো হবে, সেখান থেকে যে আমাদের চেনা গানটা আর কি, যেটা শুনে আমরা অভ্যস্ত, সেটাকে শনাক্ত করতে হবে। যদি শনাক্ত করতে পারো গিয়ে শোনাতে হবে, পারলে 5 পয়েন্ট, না পারলে কোনো মাইনাস পয়েন্ট নেই, ঠিক আছে? আবার প্রবুদ্ধতার জন্য প্রথম প্রশ্ন এই আমাদের দ্বিতীয় পর্বে, দেখে নিই আমরা।
ছবিটির নাম কুহেলি এবং কণ্ঠ হেমন্ত মুখোপাধ্যায়ের। যে দৃশ্যটি আমরা দেখলাম সেই দৃশ্যের গানটি কি এবার একটু গিয়ে শোনাই। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। নিয়ম অনুযায়ী আমাদের একটু একটু মিলিয়ে দেখ, তারপর হাততালিটা একটু একটু বাদে বরং আমরা শুনি, আমরা বরং দেখে নিই সঠিক উত্তরটা ঠিক কি দেখানো হচ্ছে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। একদম ঠিক উত্তর, 5 পয়েন্ট। এবার যত ইচ্ছে হাততালি। ছোটবাদি, তোমার জন্য ঠিক একই রকম আচ্ছা, একটা গান উল্টো পাল্টা করে শোনানো হবে, তার থেকে ঠিক গানটা তোমাকে শোনাতে হবে। ঠিক আছে, দেখি তাহলে আমরা। ছবির নাম চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। যে ছবির দৃশ্য আমরা দেখলাম এবং যিনি গানটি গেয়েছেন, কণ্ঠ দিয়েছেন, তিনি হলেন শিল্পী গিরিন চক্রবর্তী। গানটি কি? কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেল পাট, শিকল পূজার পাশান বেদি, ওরে ও তোর নিশান, বাজা তোর প্রলয় বিষাদ, রক্ষ নিষাদ করুক প্রাচীর প্রাচীর ভেদি, কারা শুনে নিলাম, উত্তরও খানিকটা আন্দাজ করতে পেরেছি হয়তো অনেকেই, কিন্তু তবু উত্তরটা একবার আমাদের মিলিয়ে দেখতে হবে নিয়ম মতো। আমরা একটু দেখে নিই উত্তরটা, ঠিক আছে? রইল কপাট, ভেঙে ফেলে করে রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি। একদম ঠিক উত্তর, 5 পয়েন্ট ছোটবাদি পরিবারের জন্য, সবার জন্য। একদম। আমাদের ফার্স্ট রাউন্ডের ভেবা চাকার দুটো খেলা শেষ। পরের যে খেলা তার নাম হচ্ছে গানের গুঁতো। সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, তার মধ্যে একটা অক্ষরের রংটা পরিবর্তন হবে। রংটা পরিবর্তন হওয়ার সাথে সাথে, মানে যে অক্ষরে এসে রংটা বদলাবে, সেই অক্ষরটা দিয়ে সাথে সাথে যে গান আগে গাইতে পারবে সে পেয়ে যাবে 5 পয়েন্টস। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করতে পারি? রেডি দুজনে? একদম। তাহলে দেখে নিই আমরা আমাদের এই পর্বে ঠিক কি ঘটতে চলেছে। কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না তো, কি হলো। এতে এসে যেই থামলো, দুজনেই মাইকটা নিয়ে গান গাইতে শুরু করতে যেতেই একজন গানটা আগে একটু গিয়ে ফেললেন, যার জন্য প্রবুদ্ধতার জন্য 5 পয়েন্টস রয়েছে এই পর্বে। এবার আরো অনেক প্রশ্ন অপেক্ষা করছে তোমার জন্য। তো আপাতত আমাদের ফার্স্ট রাউন্ডের সব কটা খেলা শেষ। এবার আবার আমরা একটু গল্পে চলে যাব। দিদি, তোমার কাছে একটু আসি গল্পে। বলো। পরিবার থেকে অনেকে এসেছেন, অনেকে রয়েছেন যারা বোধহয় ছোটবেলা থেকেই তোমাকে মানে অনেক বছর ধরে চেনেন, তাই তো? হ্যাঁ। তো আমি তো তোমাকে যেভাবে চিনি সবটাই গান দিয়ে আর কি, সেই চেনাটা তো সকলেই চেনেন, কিন্তু তুমি মানুষটাকে যদি আরেকটু বেশি চিনতে চাই তাহলে কার কাছে যাই আগে, বলো, তুমিই বলো। সবার সঙ্গে আলাদা আলাদা আমার রিলেশন, তো আমি আমার দিদির কাছে যাচ্ছি, কারণ সব থেকে ছোট থেকে ওই আমাকে দেখেছে। একদম। ও একটি অত্যন্ত সুন্দর সাংগীতিক পরিবেশে বড় হয়ে উঠেছে। সুতোবাদীর বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি ছিল নর্থ কলকাতার উল্টোডাঙ্গায়। আচ্ছা। বাবা পাটিয়ালা ঘরানার, মা আগ্রা ঘরানার। সব থেকে আশ্চর্য ব্যাপার, মাত্র 2.5 বছর বয়সে ও মায়ের সঙ্গে স্টেজ পারফরমেন্স করে। বাহ, দারুণ ব্যাপার, বাহ, অসাধারণ। এবং 4 বছর 2 মাস তখন আকাশবাণীতে অনুষ্ঠান করে। অসাধারণ।
তারপরে অনেক গুণীজনের কাছে সঙ্গীত শিক্ষা, চণ্ডীদাস মাল, পিন্টু ভট্টাচার্য, নির্মলা মিশ্র, বিমান মুখোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, এনাদের কাছে শিক্ষা গ্রহণ। এবং ছোটবেলা থেকেই ও নানান কম্পিটিশনে রাজ্য স্তরে, জাতীয় স্তরে পার্টিসিপেট করে, যে কোনো ক্যাটেগরি হোক না কেন, সে ক্লাসিক্যাল বা নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, ভজন, সবেতেই কিন্তু ফার্স্ট একদম। একদম তো এভাবেই ওর বড় হয়ে চলতে ওঠা। থাকুক, একদম এভাবেই চলতে থাকুক, এভাবেই আগামী দিনেও সমস্ত কিছু চলুক। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু গানও আমরা শুনতে চাইছি, সেটাও চলুক। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার, মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে, নিশিদিন এই জীবনের সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমারও এ বাদল পায়ে দিক জাগায় সেই শাখায়, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা, নিশিদিন এই জীবনের তৃষার পরে ভুখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। ভারী সুন্দর, মন ভরে গেল আমার। থ্যাংক ইউ। এই মুহূর্তে সুতপাদির পরিবারের স্কোর হচ্ছে 10 এবং প্রবুদ্ধদার পরিবারের স্কোর হচ্ছে 15। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, বিরতির ওপারে চলে আসছি আবার সেরা পরিবার নিয়ে, সঙ্গে থাকুন একইভাবে। প্রবুদ্ধদার পরিবারের কাছে যাব, কার কাছে যাই এবার একটু দাদার সম্পর্কে শুনবো। নমস্কার, আমি দীপান্বিতা। আমি প্রবুদ্ধতার কাছে আজ প্রায় 9 বছর গান শিখছি, 2018 থেকে। গান শেখার কথা আর আলাদা করে কি বলবো, মানে ইজ আ ফ্যান্টাস্টিক টিচার। কিন্তু আমি যেটা আরও বেশি করে এখানে বলতে চাই যে এই প্রায় 9 বছরের যাত্রায় উনি মানে আমাদের এই মানে গানের যে পরিবার, উনি আমাদের প্রত্যেকের প্রায় ফ্রেন্ড ফিলসফার গাইড। তো সেই জিনিসটা আমার প্রবুদ্ধতার ব্যাপারে মানে ভীষণ ওনাকে মানে এই ব্যাপারটা নিয়ে ওনাকে ভীষণ আমি শ্রদ্ধা জানাতে চাই আর কি। বেশ, নমস্কার, আমি সন্দীপ। স্যারের সাথে আমার 3-3.5 বছর হলো আমি শিখছি, মানে আফটার কোভিড আমি জয়েন করেছি ক্লাসে।
তো স্যার কেমন শেখান বা কি সে তো আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং বা কিভাবে চলতে হবে সমস্তটাই স্যার শিখিয়েছেন বা শেখান আমাদের, দেখান। তো গান তো শুধু শেখানোও নয়, মানে গানকে কিভাবে বলতে হবে বা মানে খুঁটিনাটি যেই ব্যাকরণগুলো থাকে সেগুলো শেখানো, মানে ওভারঅল মানে খুব আনন্দ করে আমরা মজা করে গান বাজনাটা করি স্যারের কাছে। স্যারের দেখানো পথেই আমরা চলছি। গান বাজনার কথা যখন এতবার আসছে, একটু গান বাজনাই হয়ে যাক। হ্যাঁ, ওই সুতপার সম্পর্কে শুনতে গিয়ে কিছু কিছু জানতাম, এবং ও যে প্রথম 2.5 বছর বয়সে মার সাথে স্টেজে গান করেছে সেটা জানতাম না। আমি গান করেছি 3.25 বছর বয়সে প্রথম স্টেজে। বাবা, সেই সময় মিল আছে। হ্যাঁ, সেটা অবশ্য আমার মা বাবা কেউ ছিল না, আমি একাই ছিলাম। আর আরেকটা হচ্ছে ও পিন্টুদার কাছে শিখেছে, আমি পিন্টুদার কাছে, পিন্টু ভট্টাচার্যের কাছে 9 বছরের ওপর একদম ছোটবেলায় টানা শিখেছি। মানে কোথাও গুরুভোগ নিতে হবে, 70 থেকে। হ্যাঁ, মানে পিন্টুদা অ্যাকচুয়ালি আমার সম্পর্কে দাদু হতেন, কিন্তু দাদু বলতে দিতেন না, বলতেন দাদাই বলো। আর এত ভালো মানুষ, মানে আমি পিন্টুদার মতন মানুষ আমি খুব কম দেখেছি, দেখিনি বললে হয়। প্রবুদ্ধদাও জানেন যে অত্যন্ত গুণী মানুষ যেমন ছিলেন, তেমনি একটা ভালো মনের মানুষ ছিলেন। মানে কারুর বিরুদ্ধে কোনো অ্যালিগেশন, কোনো অভিযোগ কিচ্ছু ছিল না, গেলেই হারমোনিয়ামটা দিয়ে বলতো চলো চলো গান করো। গানের জন্য আমরা জাস্ট কয়েকদিন আগেই একজন মানুষের জন্মদিন পেরিয়ে এসেছি। ভারতীয় চলচ্চিত্রে প্লেব্যাক সিঙ্গিংয়ে তার মতো আজ অবধি কেউ হয়েছে বলে আমার মনে হয় না, এবং তিনি একাধারে কত গুণের অধিকারী সেটা সবাই জানেন আর কি। তো তারই 1971-এর একটা ছবি, যার প্রডিউসার ছিলেন তিনি, ডিরেক্টর ছিলেন তিনি, এবং গান গেয়েছেনও তিনি আর কি। তো সেই একটা গান একটু শোনাই তার, সেই ছবির থেকে। पंथी हूँ मैं उस पथ का, अंत नहीं जिसका, आस मेरी है जिसकी दिशा, आधार मेरे मन का, पंथी हूँ मैं उस पथ का, जिस पथ पर देखे कितने सुख दुख के मेले, फूल चुने कभी खुशियों के, कभी कांटों से खेले, जाने कब तक चलना है मुझे इस जीवन के साथ, पंथी हूँ मैं उस पथ का। কিশোর কুমারকেও স্মরণ করা, কিশোর কুমারকেও স্মরণ করা হলো। হ্যাঁ, নিশ্চয়ই। বেশ, আমরা তো গান শুনলাম, তার সাথে সাথে ভালো লাগায়ও মন ভরে গেল। সুতপতির সঙ্গে অনেক কথা আছে, গল্প আছে, সেসব হবে। তার আগে একটু আমাদের দ্বিতীয় পর্বের যে খেলাটা সেটা একটু খেলে নিই। একদম। বেশ, আমাদের দ্বিতীয় পর্বের নাম হচ্ছে গুলতি। গুলতি রাউন্ডে মোট 10খানা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 পয়েন্টস, ঠিক উত্তর দিতে পারলে 2 পয়েন্টস, যদি কেউ ভুল উত্তর দাও তাহলে কিন্তু -2। ঠিক আছে? এক্ষেত্রে যেটা নিয়ম সেটা হচ্ছে যে আমি প্রশ্নটা বলার সাথে সাথে মাইক নিয়ে যিনি আগে উত্তর দেবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছেন। খুব চাপ। গুলতি রাউন্ডের প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1913। দুজনেই বলেছেন 1913, দুটোই সঠিক, মানে দুটোই বলতে দুজনেরটাই সঠিক উত্তর, সুতরাং দুজনেই 2 পয়েন্টস করে পাচ্ছেন। জোরে হাততালি দুজনের জন্য। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? কবি কাহিনী। সঠিক উত্তর, 2 পয়েন্টস তোমার জন্য। পরবর্তী প্রশ্ন, রবি ঠাকুরের ছদ্মনাম কি? ভানুসিংহ। আবার দুজনে একসঙ্গে, আবারও 2 পয়েন্টস দুজনের জন্যই।
জোরে হাততালি দুজনের জন্য। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি? সারদা দেবী। সঠিক উত্তর, 2 পয়েন্টস প্রবুদ্ধতার জন্য। এর পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ প্রবন্ধের নাম কি? সভ্যতা সংকট। সঠিক উত্তর, আবারও 2 পয়েন্টস প্রবুদ্ধতার জন্য। পরবর্তী প্রশ্ন, গীতাঞ্জলির ইংরাজি সংস্করণের ভূমিকা কে লিখেছিলেন? W.B. Yeats। একদম ঠিক উত্তর, 2 পয়েন্ট সুতপাতির জন্য। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, পোস্টমাস্টার গল্পের অনাথ মেয়েটির নাম কি? রতন। সঠিক উত্তর, আবারও 2 পয়েন্ট সুতপাতির জন্য। পরবর্তী প্রশ্ন, বন্যা নামের চরিত্রটি রবীন্দ্রনাথের কোন লেখায় পাওয়া যায়? শেষের কবিতা। শেষের কবিতা। শেষের কবিতা, সঠিক উত্তর, 2 পয়েন্টস প্রবুদ্ধতার জন্য, একটু আগে বলেছি। পরের যে প্রশ্ন, পরের প্রশ্নে যাচ্ছি, রবীন্দ্রনাথের 1910 সালের বিখ্যাত কাব্য সংকলনের নাম কি? গীতাঞ্জলি। ঠিক উত্তর, আবার 2 পয়েন্ট সুতপাতির জন্য। পরবর্তী যে প্রশ্ন, শেষ প্রশ্ন একেবারে, রবীন্দ্রনাথের মৃত্যু কোথায় হয়েছিল? জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। আমি এখনো প্রশ্ন কমপ্লিট করিনি। যাই হোক, যেহেতু তুমি মৃত্যু কোথায় হয়েছিল সেটার সাথে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিয়েছো, 2 পয়েন্টস তোমার জন্য। কলকাতায় হয়েছিল, ঠিকই উত্তর। যেহেতু প্রবুদ্ধদা এবং রবীন্দ্রনাথ, আমি খুব টেনশনে ছিলাম যে আমি বোধহয় কিছুই পারবো না। না, এখানে হয়তো অনেক প্রশ্নের উত্তরই দুজনেরই জানা, ওই টাইমিংটা একটা ফ্যাক্টর। কে আগে একটু বলে দিচ্ছেন, কে পরে একটু বলছেন, সেটা তখন একটা বিষয়। কিন্তু দুজনেই মানে অসম্ভব গুণী শিল্পী, এবং দুজনেই রবি ঠাকুরকে নিয়ে এত বেশি চর্চা করেছেন যে সবটাই সবাই জানবে, আমি জানতাম। আচ্ছা, এবার চলে যাই গল্পে, ঠিক আছে? স্কোরের হিসাব নিকাশ পরে হবে। পরিবারের কারো কাছে যাই, তার কাছে যাব, বলো। আমি মৌসুমীকে বলছি। হ্যাঁ হ্যাঁ, প্রথমে বলতে একটু। সুতপার সাথে আমার বন্ধুত্ব মানে এগিয়ে খুব আছে, ছোটবেলা থেকে তো point. নয়, কিন্তু বন্ধুত্বের তো কোনো ওরকম দিনকাল দিয়ে মাপা যায় না বন্ধুত্বকে। ওর সাথে বন্ধুত্ব বলা যায় যে আমার মেয়েকে গান শেখাতে এসে আমাদের প্রথম পরিচয়। কিন্তু কোনোদিনই আমি ওর স্টুডেন্টের মা বা গার্জেন ছিলাম না, শুরুর দিন থেকেই কিন্তু বন্ধু। আর এমন বন্ধু মানে যাকে মনের কথা উজাড় করে বলা যায়, এরকম তো জীবনে একজন দুজনই থাকে, বা কোনো সমস্যা হলে যে দুজন তিনজনের মুখ মনে পড়ে, সুতপার মুখটাই কিন্তু আমার মনে পড়ে, এবং অনেক কিছুই ওর সাথে আমি খুব ভালোভাবে শেয়ার করতে পারি। আর মানুষ মানে কি শান্তশিষ্ট তো বটেই, কিন্তু গান শেখাতে গিয়ে স্টুডেন্টদের যদি কোনো রকম দেখে যে ঠিকমতো প্র্যাকটিস করেনি, পাল্টা ভুল করছে, বা যেটা শিখে আসার কথা করেনি, তখন কিন্তু ও অন্য মানুষ। তখন কড়া শিক্ষিকা হয়ে যায়, তখন কড়া শিক্ষিকা। কিন্তু ওর সংসারের দিকে মানে ওর সংসার জীবনের কথা বলি, বা ওর স্টুডেন্টদের যে যখনই কোনো সমস্যায় পড়েছে, ও কিন্তু খুব সহায় হয়ে পাশে দাঁড়ায় সব সময়। খুব ভালো বন্ধু সকলের জন্য। হ্যাঁ, অবশ্যই। বেশ। এটা আর গান নিয়ে তো কিছু বলারই নেই। ওর মানে কণ্ঠস্বর, ওর উচ্চারণ সবই এত আকর্ষণীয়, মানে আমি তো ভীষণ এনজয় করি ওর গান। পরিবারের আরেক দিদির কাছে যাই, একটু শুনি। আমার হাজব্যান্ডের বোন, সেই জন্য সেই সূত্রে বহুদিন ধরেই ওর সঙ্গে আমার আলাপ। এবং ও শুধু আমার ননদ না, ও ভীষণ ভালো বন্ধু, ভীষণ বড় মনের মানুষ। অ্যাকচুয়ালি গানের কথা তো ছেড়েই দিলাম, গান তো মানে অসাধারণ শিল্পী, সেটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু এত বড় মনের মানুষ, পরিবারের যে কোনো পরিবার শুধু না, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, স্টুডেন্টস, যার যখন যেরকম বিপদ আপদ সব সময় আমি জানি সুতপার মানুষদা পাশে আছে। মানুষদাও সুতপার হাজব্যান্ড, আমাদের দাদা খুব ভালো মানুষ, আর ছেলেকেও অসাধারণ মানুষ করেছে, হবেই, বাবা মা যেরকম। তো সবটুকু ভালোকে মোড়া, তার মধ্যে আমরা কিছু ভালো মুহূর্ত উপহার পাচ্ছি তোমাদের কাছ থেকে। সেই ভালো মুহূর্তের মধ্যে আরেকটা ভালো গান শুনি। শোনাই, আমার নিজের একটা গান শোনাই, কারণ আমি কখনো রিমেক, নিজের প্রতি ভরসা ছিল না যে রিমেক রেকর্ড করব। আমি বেসিক গানই গেয়ে এসেছি এতদিন ধরে। তো আমার নিজের শুভজিৎ মিত্রের কথা শুনে গানটা শোনাচ্ছি। আবার নতুন কোনো ভোরে
চেনা জানা সেই পথ ধরে তুমি ফিরে আসবে কি, কখনো ডাকবে কি আমায় সে চেনা নাম ধরে, আবার নতুন কোনো ভোরে চেনা জানা সেই পথ ধরে তুমি ফিরে আসবে কি, কখনো ডাকবে কি আমায় সে চেনা নাম ধরে, আবার নতুন কোনো ভোরে ফেলে আসা স্মৃতি যত কিছু এখনো আমার পিছু পিছু, ফেলে আসা স্মৃতি যত কিছু এখনো আমার পিছু পিছু, ছুটে আসে ঘিরে ধরে আমায় শহরে, তোমায় হারানো অনাদারে, চেনা জানা সেই পথ ধরে, আবার নতুন কোনো ভোরে তুমি ফিরে আসবে কি, কখনো ডাকবে কি আমায় সে চেনা নাম ধরে, আবার নতুন কোনো ভোরে, আবার নতুন কোনো ভোরে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। সুতপাদি, তোমার পরিবারের স্কোর কত বলো তো? 24। অনেকটা এগিয়ে গেছে। প্রবুদ্ধদা, স্কোরটা শুনে আনন্দ তো নিশ্চয়ই হবে, মোগামো খুশি হয়, হ্যাঁ। টেনশনও বাড়বে, কারণ আপনার পরিবারের স্কোর ঠিক তার থেকে 1 পয়েন্ট বেশি, 25। মানে আমাদের পরের রাউন্ডগুলো আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, আর সেই জন্য আপনাদের সঙ্গে থাকতে হবে পরের রাউন্ডে কি হচ্ছে সেটা দেখার জন্য। ফিরে আসছি একটা বিরতির পর সেরা পরিবার নিয়ে, একইভাবে সঙ্গে থাকুন আমাদের। চলে যাব প্রবুদ্ধদার পরিবারের কাছে। এবার কাকে পাবো সঙ্গে? নমস্কার, আমি অনিন্দিতা। সম্পর্কে আমি প্রবুদ্ধদার ছোট শালিকা এবং ছাত্রীও সেই সঙ্গে। তো বহু বছরের চেনা পরিচিত। আমি একদম ছোট যখন 12-13 বছর বয়স, তখন থেকে দাদাকে দেখছি, দাদার গান শুনছি, একসাথে ঘোরা, বেড়ানো, সিনেমা দেখা, আলোচনা, নানা বিষয় সেসব তো আছেই। আবার যখন আমাদের মিউজিক একাডেমি প্রমাতে যাই, তখন দাদার স্টুডেন্ট একদমই, তখন ভয়ও লাগে, কারণ গানের ব্যাকরণে তো কোনো রকম ভুল হলে সেখানে খুবই অসুবিধা। আবার দাদাকে আমরা সবটাতেই পাই, আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয় সারা বছর ব্যাপী, এই যেমন বর্ষামঙ্গল আসছে, এগুলো একটা দারুণ আমাদের আনন্দ সারা পরিবারের। তো এইভাবেই আনন্দে গানে দাদার হাত ধরে আমরা সকলে আছি। একদম সেভাবেই চলতে থাকুক, মানে সেভাবেই পথটা চলতে থাকুক, আর সেই পথে চলতে চলতে আমরা একটা গান শুনি। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে যে সেপ্টেম্বর মাসের 8 তারিখ, মানে 8ই সেপ্টেম্বর 1926 ভূপেন হাজারিকার জন্ম হয়েছিল, তার জন্মশতবর্ষ শুরু হবে। আর 3rd সেপ্টেম্বর 1926 উত্তম কুমারের জন্মদিন ছিল, তো সেই শুরু হবে। তো সেই জন্য ভূপেন হাজারিকার গান একটা গেয়েছি। এবার উত্তম কুমারকে স্মরণ করে চা পাত থেকে একটা ছোট্ট গান একটু শোনাচ্ছি। গৌরীপ্রসন্ন মজুমদার, নচিকেতা ঘোষ কথা এবং সুর। যদি ভাবো এ তো
খেলা নয়, ভুল সে তো শুরুতে না ফুটিতে ফুল যদি ঝরে যায়, কাঁদো শ্রাবণে ফাগুনে, যদি শোনো হাওয়া কথা বলে, কে জানে সে কার অভিমান, না জ্বলিতে দীপ যদি নিভে যায়, শুরুতেই অবসান। যদি দেখো নীড় ভেঙে দিতে, যদি দেখো নীড় ভেঙে দিতে, আকাশেও আসে ঝড়, মনে করো কোনো বালু চরে তুমি বেঁধেছিলে এই খেলা ঘর। মনটা একদম অন্যরকম হয়ে গেল গান শুনে। আর আপাতত সেই রেস্টটুকু নিয়েই চলে যাব আমরা আমাদের পরবর্তী খেলা, যার নাম হচ্ছে চতুর্মুখ। চারটি বিষয় আছে এক্ষেত্রে: পুরাতত্ত্ব, সিনেমা, সংস্কৃতি এবং ফোক। আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে যে যার স্কোর একটু কম তাকে বেছে নেওয়ার সুযোগ দিই, তার পছন্দের বিষয়টি, তারপর যেভাবে চলার চলতে থাকে। কিন্তু তার আগে বলে দিই, সেটা হচ্ছে এই প্রত্যেকটি বিষয়ের উপর যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের সাথে থাকবে চারটি উত্তরের অপশন। আচ্ছা, সঠিক উত্তরের অপশনটি বললে পেয়ে যাবে 5 পয়েন্টস, যদি ভুল বলো কেউ তাহলে কোনো এখানে মাইনাস পয়েন্ট নেই। যেহেতু তোমার এখনো পর্যন্ত 24, 25-এর থেকে একটু কম, যেহেতু 24, তুমি সুযোগ পাচ্ছ তোমার একটা পছন্দের বিষয় বেছে নেওয়ার। সংস্কৃতি। সংস্কৃতি, তাই তো? তাহলে আমরা দেখি সুতোপাদির জন্য সংস্কৃতি বিষয়ক কোন প্রশ্ন অপেক্ষা করছে। বিখ্যাত বৌদ্ধ উৎসবগুলোর মধ্যে অন্যতম হেমিস ফেস্টিভ্যাল। প্রতি বছর তিব্বতী চান্দ্র পঞ্জিকার ৫ম মাসের ১০ তারিখে হেমিস মনাস্ট্রিতে এই উৎসব পালিত হয় গুরু পদ্মসম্ভবের জন্মজয়ন্তী উপলক্ষে। উৎসবের মূল আকর্ষণ হল লামাদের বর্ণিল চাম মুখোশ নৃত্য, রঙিন ঐতিহ্যবাহী পোশাক, ধর্মীয় সঙ্গীত, প্রার্থনা আর শতাব্দী প্রাচীন বৌদ্ধ আচার অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে গোটা মঠ চত্বর। হেমিস ফেস্টিভ্যাল শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বৌদ্ধ ঐতিহ্যেরও এক অনন্য প্রতিচ্ছবি। যে উৎসবটি আমরা দেখলাম, ভারতের কোথায় পালিত হয় এই উৎসব? এটি হচ্ছে প্রশ্ন, সঙ্গে 4টি অপশনের উত্তর: 1 অরুণাচল প্রদেশ, 2 সিকিম, 3 হিমাচল প্রদেশ এবং 4 লাদাখ। লাদাখ। লাদাখ তোমার উত্তর, তাই তো? লাদাখ সঠিক উত্তর কিনা আমরা একটু দেখে নিই। সঠিক উত্তর লাদাখ, 5 পয়েন্ট ছুটে গেছে। বাকি 3টি বিষয় পুরাতত্ত্ব, সিনেমা এবং ভ্রমণ, তার মধ্যে থেকে একটি বিষয় দাদা বেছে নেওয়ার সুযোগ পাবেন। সিনেমা। সিনেমা, তাই তো? তাহলে আমরা দেখি প্রবুদ্ধতার জন্য সিনেমা বিষয়ক কোন প্রশ্ন অপেক্ষা করছে। কে গাইছে?
বিরু, আমি দেখেছি স্বপ্ন না, এটা বিরুর গলা নয়, বোধ হয় গন্ধর্ব কুমার। মামা বলে কাঁদিছে, যাও যাও গিরি আনিতে গৌরী। যে ছবি দৃশ্য আমরা দেখলাম সেটি ঋতুপর্ণ ঘোষ পরিচালিত প্রথম ছবি। ছবিটির নাম কি, এটি হচ্ছে প্রশ্ন। 4টি উত্তরের অপশন হচ্ছে 1 19 এপ্রিল, 2 বাড়িওয়ালি, 3 হীরের আংটি এবং 4 চোখের বালি। হীরের আংটি। হীরের আংটি প্রবুদ্ধতার উত্তর। ঠিক উত্তর কিনা আমরা দেখি। গৌরী আমার ভাঙর ভিখারি। একদম ঠিক উত্তর, 5 পয়েন্ট প্রবুদ্ধতার জন্য। পরের বিষয়টি আমি বেছে দেব, পুরাতত্ত্ব বিষয়টি রয়েছে তোমার জন্য দিদি। এবার একটু দেখি আমরা পুরাতত্ত্ব বিষয়ে কোন প্রশ্ন অপেক্ষা করছি। নীল সবুজের সবুজ টিপ, এলিফ্যান্টা দ্বীপ। 1534 সালে গুজরাটের সুলতানকে হারিয়ে পর্তুগিজদের দখলে আসে এই দ্বীপ। এখানে রয়েছে একটি অপূর্ব গুহা মন্দির, যার উপাস্য দেবতা শিব। পাহাড় কেটে 450 থেকে 750 খ্রিস্টাব্দের মধ্যে রাজা দ্বিতীয় পুলকেশী তৈরি করান এটি। 28টি পিলারে ভর করে 5000 বর্গমিটার জায়গা জুড়ে 9টি গুহা মন্দির রয়েছে এখানে। ভাস্কর্যে অনবদ্য এই এলিফ্যান্টা। কোন রাজ্যে আছে এই এলিফ্যান্টা গুহা? 4টি অপশন রয়েছে। 1 অন্ধ্রপ্রদেশ, 2 তামিলনাড়ু, 3 কর্ণাটক এবং 4 মহারাষ্ট্র। মহারাষ্ট্র। মহারাষ্ট্র তোমার উত্তর। ঠিক উত্তর কিনা আমরা মিলিয়ে দেখি। একদম ঠিক উত্তর, 5 পয়েন্ট আবার ছুটে গেল। বাকি আর একটি বিষয় ভ্রমণ। ভ্রমণ বিষয়ে কি প্রশ্ন অপেক্ষা করছে প্রবুদ্ধতার জন্য আমরা দেখে নিব। রাজস্থানের এই দুর্গের সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন ইতিহাস। পাঁচিলে ঘেরা এই গড় এখন প্রায় বিধ্বস্ত। জনশ্রুতি 7ম শতাব্দীতে মৌর্য রাজপুতরা তৈরি করেছিল এই দুর্গ। বারবার আক্রমণ এসেছে এই দুর্গের ওপর। আলাউদ্দিন খিলজি ধ্বংস করে দিয়েছিলেন এই দুর্গ। 1616 সালে জাহাঙ্গীর এই গড় ফিরিয়ে দেন রানাদের। দুর্গের 4টি অপশন। 1 জয়সলমের দুর্গ, 2 মেরনগড়, 3 চিত্তরগড় এবং 4 আমের দুর্গ। চিত্তরগড়। চিত্তরগড় উত্তর, তাই তো? চিত্তরগড় ঠিক উত্তর কিনা আমরা দেখে নিই। ঠিক উত্তর, 5 পয়েন্ট প্রবুদ্ধতার জন্য। খেলা পর্ব আপাতত শেষ। আবার চলে যাচ্ছে একটু গল্পে। পরিবারের অনেকে রয়েছেন এখনো, একটু যদি শুনি তাদের কাছ থেকে সুতপাতির বিষয়। আমি সাগরিকাকে বলছি বলতে। ছাত্রী হিসেবে এখানে দুজনই আছে, ওর সাথে একটু আগে আমার এইটুকু থেকে আমার কাছে। দিদির কাছে আমি ছোট থেকেই প্রথমে শাস্ত্রীয় সঙ্গীত, তারপরে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, এমনকি ভজন। আধুনিক তো দিদির মানে একদম রক্তে। তো এগুলো যখন শিখেছি আমি আস্তে আস্তে, যত দিন গেছে দেখেছি প্রত্যেকটা ধারাই তো আলাদা, কিন্তু প্রত্যেকটা ধারাকেই দিদি এত অবলীলাক্রমে আমাদের শিখিয়েছেন, কোনো ধারাটাকে আমাদের বুঝতে অসুবিধা হয়নি কখনো। আর এছাড়া মানে দিদির যা ধৈর্য, বিশেষ করে ওই দিদির একটি মিউজিকি মন্ত্র বলে ক্লাব আছে, তো সেটার থেকে আমাদের প্রত্যেক বছর 2-3টে প্রোগ্রাম হয় আর কি। তো তখন যে প্রোগ্রামগুলো হয় তার জন্য দিদি আমরা তো এখানে গুটি কত, এই দিদির পরিবারে যারা আছে প্রত্যেকেই আমরা সেখানে পারফর্ম করি। সেইখানে যে যে গানগুলো হবে এবং যতক্ষণ না সেটা পারফেক্ট হচ্ছে, টাইমের তো কোনো দেখা নেই। আমরা হয়তো সকালে আমাদের টাইম দিয়েছে, আমরা গেলাম, মানে আমাদের ফিরতে মোটামুটি রাত, কারণ হচ্ছে যতক্ষণ না পারফেক্ট হবে আমরা অধৈর্য হয়ে যাই। দিদি কিন্তু ভীষণ ধৈর্য নিয়ে সেটা করেন। ওই যে যেটা বললেন আর কি, যে কড়া হয়ে যায়, তখন এত কড়া হয়ে যায়, মানে এখন হয়তো আমি খুব সাবলীলভাবে দিদির সামনে কথা বলছি, তখন কিন্তু সেই ছোট বাচ্চা যখন ছিল পুরো ওইরকমই হয়ে যায়।
এই রকম মানে আমি দিদিকে গুরু হিসাবে পেয়ে সত্যি খুব মুগ্ধ এবং ভীষণ আমি মানে এটার জন্য ভগবানকে আমি খুব থ্যাঙ্কস দিই। ভালো লাগলো সমস্ত কিছু, সেই ভালো অনুভবগুলো সবাই নিজেদের মানে একটা খুব স্বাভাবিকভাবে পরিবারের মধ্যে থাকলে সেগুলো শেয়ারিং তো হবেই, আর সেই শেয়ারিংগুলোই হচ্ছে এই মুহূর্তে। কিন্তু তার সঙ্গে কিছু ভালো গানও শুনি। এই গানটার কথা সুর গৌতম ঘোষাল, আমারই বেসিক গান। পৃথা আমার সাথে একটু গাইছে। মন তোর কোথায় নিবাস, কোন সাকিলে কোন বসবাস, মন তোর মনে পাবনের নাওটাকে তুই কোথায় ভেড়াস, তোর খোঁজে বেড়াই আমি সর্বদা সারাক্ষণ, আমি কি তোর মনের মালিক নই, আমি কি তোর মনের মালিক নই, মন তোর কোথায় নিবাস, কোন সাকিলে তোর বসবাস, মন তোর মনে পবনের নাওটাকে তুই কোথায় ভেড়াস, তোর খোঁজে বেড়াই আমি সর্বদা সারাক্ষণ, আমি কি তোর মনের মালিক নই, আমি কি তোর মনের মালিক নই, কখনো ঠিক মনে হয় আছিস বুকের কাছাকাছি, এই মন আমারই সুজান, কখনো ঠিক মনে হয় আছিস বুকের কাছাকাছি, এই মন আমারই সুজান, হঠাৎই নাগাল ছেড়ে হারিয়ে যাস রে কখন, ইচ্ছে করে মন বিভাগে হই রে, আমি কি তোর মনের মালিক নই, আমি কি তোর মনের মালিক নই, আমি কি তোর মনের মালিক নই রে, আমি কি তোর মনের মালিক নই। আবার অনেকটা ভালো লাগা, সেই ভালো লাগাটুকু নিয়েই আমাদের এই রাউন্ডের শেষে যে স্কোর, সেই স্কোরটুকু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। খুব বেশি পরিবর্তন হয়নি, সেই 10 করে বরং শুধু সেই স্কোরের সাথে যোগ হয়েছে। তার মানে তোমার স্কোর এই মুহূর্তে 34 আর প্রবুদ্ধদার স্কোর হচ্ছে 35। বাকি আছে এখন আমাদের ফাইনাল রাউন্ড। একটা ছোট্ট বিরতির পর আমরা চলে যাব সেই ফাইনাল রাউন্ডের দিকে। সঙ্গে থাকুন একই রকম ভাবে সেরা পরিবারের। আমাদের এখনকার যে রাউন্ড বাজিমাত রাউন্ড, সেই বাজিমাত রাউন্ড অনেক স্কোর উল্টোপাল্টা করে দিতে পারে। বাজিমাত রাউন্ডে একটা মাত্র প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটা 10 বা 20 নম্বরের জন্য তোমরা খেলতে পারো। কত নম্বরের জন্য কে খেলবে সেটা আমাকে জানিয়ে দিতে হবে। প্রশ্নটা স্ক্রিনে দেখার পর আমি পুরো প্রশ্নটা বলে শেষ করার পরে যিনি আগে মাইক হাতে নিয়ে সঠিক উত্তর দেবেন তিনি পেয়ে যাবেন। যত নম্বরের জন্য খেলছেন সেই মানে নাম্বারটা তার সাথে যোগ হয়ে যাবে। আর যদি কেউ ভুল উত্তর দেয় তাহলে তার পুরো স্কোর থেকে সেই নম্বরটা মাইনাস হয়ে যাবে। কত নম্বরের জন্য প্রবুদ্ধতা তাহলে খেলা হচ্ছে? 10। দিদি 10ই থাক। 10-এর জন্য দুজনে খেলছেন। দেখি তাহলে আমরা বাজিমাত রাউন্ডে আমাদের কি ফাইনাল প্রশ্ন অপেক্ষা করছে। 1955 সালে চীনে ভারতীয় সাংস্কৃতিক দলের সফরের সময় এই বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পীর ছবিটি এঁকে দিয়েছিলেন চীনা শিল্পী ইয়ে জুন ইউ। কে এই শিল্পী? দেবব্রত বিশ্বাস। দেবব্রত বিশ্বাস তোমার উত্তর, তাই তো? বেশ, দিদির উত্তর হচ্ছে যাকে ছবিতে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন দেবব্রত বিশ্বাস। আমরা দেখে নিই সেটি সঠিক উত্তর কিনা। দেবব্রত বিশ্বাস সঠিক উত্তর। 10 পয়েন্ট দিদির জন্য। দুজনেই খুব ভালো খেলেছেন, কিন্তু আজকে একেবারে খেলা শেষে আজকের রানার আপ প্রবুদ্ধদার পরিবার।
জোরে হাততালি। স্কোর 35 এবং 44 স্কোর নিয়ে আজকের উইনার সুতপাদির পরিবার। দুই পরিবার একই সঙ্গে এই মুহূর্তে সেরা পরিবারের মঞ্চে, এবং আজকের রানার আপ ট্রফি তুলে দিচ্ছি প্রবুদ্ধদার পরিবারের হাতে, এবং আজকের উইনার ট্রফি চলে যাচ্ছে সুতপাদির পরিবারের হাতে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেহালয়ে প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা